জামায়াত আমির ও এনসিপি আহ্বায়কের সাথে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ। জামায়াত সরকারের অংশ হবে না, কাজ করবে শক্তিশালী বিরোধী দল হিসেবে। প্রস্তুত হচ্ছে সংসদ ভবন। রীতি ভেঙে দেশের ইতিহাসে প্রথমবার দক্ষিণ প্লাজায় মঙ্গলবার শপথ নেবেন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীরা। গণভোটের পূর্ণ রায় মানতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। ভোটে অনিয়মের প্রতিবাদে কাল 11 দলের বিক্ষোভ। অভিযোগ নিয়ে হাইকোর্টে যেতে বলল ইসি। আইনশৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সফল অন্তর্বর্তী সরকার, দাবি প্রেস সচিবের। সুষ্ঠু নির্বাচনে আত্মমর্যাদা ফিরেছে পুলিশের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর ভোটের মাঠে প্রতিপক্ষ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রবিবার সন্ধ্যা 7টার কিছু পর তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান। দুই নেতার সাক্ষাতের পর ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, জামায়াত সরকারের অংশ হবে না, সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে কাজ করবে জামায়াত। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পজিটিভ যে কোনো বিষয় আছে আমরা বলেছি আমরা কোঅপারেট করব, এবং জনগণের স্বার্থের বিপরীতে যদি সেরকম কোনো ভূমিকা থাকে আমরা প্রতিবাদ এবং ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। জামাত ইসলামী কোনো জাতীয় সরকারে অংশগ্রহণ করবে না। জামাত ইসলামী এখানে একজন কনস্ট্রাকটিভ শক্তিশালী একটি বিরোধী দলের ভূমিকা পালন করবে। জামায়াত আমিরের সাথে দেখা করার পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের সাথে তার বাসায় সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে সার্কিট হাউস এলাকায় তার বাসায় যান তিনি। উপস্থিত আছেন এনসিপি নেতা আখতার হোসেন ও সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাথে দেখা করতে তার সার্কিট হাউসের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের সহকর্মী পার্থ সাহা। আমরা যুক্ত হচ্ছি পার্থ সাহার সাথে। পার্থ, নাহিদ ইসলামের সাথে তারেক রহমান দেখা করেছেন, বাংলাদেশের ইতিহাসে এটি একটি অনন্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই দেখা করার বিষয়ে বা এই যে আসলে বৈঠক, সেই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত জানাবেন। তাসনুবা, যেমনটি বলছিলেন, এটি বাংলাদেশের ইতিহাসে সত্যিই অনন্য, কারণ এর আগে কখনো এত বেশি সংখ্যাগরিষ্ঠ ভাবে বিজয়ী হওয়ার পর সম্ভাব্য প্রধানমন্ত্রী তিনি বিরোধী দলীয় নেতাকর্মীদের সাথে আসলে বৈঠক করেছে বলে এখনও জানা নেই, এমনটি বলছেন নেতাকর্মী। আমি এই মুহূর্তে রয়েছি নাহিদ ইসলামের বাসভবনে। এখানে কিন্তু সংবাদকর্মী যারা রয়েছেন তারা অধীর আগ্রহে রয়েছেন। তারেক রহমান তিনি হয়তো যে বৈঠক চলছে উপরে, সেই বৈঠক শেষে তিনি আসবেন এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবেন। তবে সংশ্লিষ্ট সূত্রে কিন্তু আমরা জানতে পেরেছি মূলত সামনের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক ঐক্য এবং বাংলার ইতিহাসের যে একটি সম্প্রীতির বন্ধন, সেই সম্প্রীতির বন্ধন যেন অটুট থাকে, সকলে যেন রাজনীতির যে একটি অধ্যায়, সেটি যেন একটি নতুন অধ্যায় শুরু করতে পারে। আপনি জানেন, আপনার মাধ্যমে যদি আমি আরেকটি বার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, ত্রয়োদশে যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু বিএনপি ব্যাপক ভোটে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছেন। তার পরবর্তীতে ধারণা করা হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং তিনি শপথ গ্রহণের আগে কিছু সময় আগে জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন বসুন্ধরাতে গিয়ে। এখন তিনি সার্কিট হাউসের নাহিদ ইসলামের এই বাসাটিতে এসেছেন মূলত রাজনৈতিক যে মেলবন্ধন এবং রাজনৈতিক ঐক্য এবং বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, সেই যাত্রায় সকলকে নিয়ে তিনি এগিয়ে যেতে চান, এই প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় নেতাকর্মী যারা রয়েছেন। আর উপরে আসলে তাসনুবা কী বিষয়ে আসলে আলোচনা হচ্ছে এই বিষয়ে এখনও সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে নেতাকর্মীদের সাথে সংশ্লিষ্ট সূত্র বলছেন শপথ গ্রহণের আগে বিরোধী দলীয় নেতাকর্মীর সঙ্গে আসলে তারেক রহমানের এই সাক্ষাৎ অবশ্যই নতুন কিছু এবং দেশের জন্য যে ভালো বার্তা আসলে সেটি বয়ে নিয়ে আসবে। তবে এই যে বৈঠকটি চলছে, সেই বৈঠক শেষেই আসলে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন হয়তো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বা তারেক রহমান, তিনিও আসলে কথা বলার যে কথা সেটি রয়েছেন। তার সংশ্লিষ্ট সূত্র বলছেন তিনি বৈঠক শেষে এই জায়গাটি দিয়ে যখন অতিক্রম করবেন তখন আসলে তিনি আমাদের সঙ্গে কথা বলবেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি আসলে সংবাদকর্মীদের সামনে তুলে ধরবেন। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, সার্কিট হাউসের এই রোডে
নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের দেখা করাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করতে পারছি। র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার লোক এবং সিএসএফ যে নিজস্ব ফোর্স, সেই ফোর্সও কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে। কিছু সময়ের মধ্যেই হয়তো তারেক রহমান তিনি নামবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ এই বৈঠকে কিন্তু অংশ নিয়েছেন তারেক রহমানের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এনসিপির পক্ষ থেকে কিন্তু রয়েছে সার্জিস আলম এবং আক্তার নাহিদ, অর্থাৎ তিনজন এনসিপির তিনজন নেতা কিন্তু রয়েছেন এই বৈঠকে। আসলে বৈঠক শেষেই আনুষ্ঠানিকভাবে জানানো যাবে কি বৈঠক, কি বিষয়ে আসলে বৈঠক হয়েছে। তাসনুবা, এই ছিল আমার কাছে নাহিদ ইসলামের বাসা থেকে বর্তমানে সর্বশেষ। পার্থ, আপনাকে ধন্যবাদ। রীতি ভেঙে নতুন এমপি ও মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হচ্ছে মঙ্গলবার। সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এরই মধ্যে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের জানিয়েছেন, এএমএম নাসির উদ্দিনের শপথ পাঠ করানোর বিষয়ে চিঠি পাওয়া যেতে পারে আজ। শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ী 297 জন সংসদ সদস্যের গ্যাজেট প্রকাশের পর এবার নতুন সরকারের শপথ গ্রহণের পালা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ পড়ানোর প্রস্তুতি চলছে, যা এতদিন হতো সংসদ ভবনের অভ্যন্তরে। শপথ পাঠ করানো নিয়ে আলোচনা ছিল। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে স্পিকার বা তার মনোনীত কেউ এমপিদের শপথ না পড়ান, তাহলে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর কথা। এই বাস্তবতায় মঙ্গলবার শপথ পড়াতে যাচ্ছেন সিইসি। 3 দিনের ভিতরে যদি স্পিকার, ডেপুটি স্পিকার শপথ না পড়ান, তাহলে চতুর্থ দিন থেকে পরবর্তী 3 দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন, সে বিধান রয়েছে। মঙ্গলবার দিন সকাল 10টার সময় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। যেরকম পরিস্থিতি আমি ধারণা করছি যেটা প্রধান নির্বাচন কমিশনার করাবেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের পর নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। এরপর সংসদীয় দলের নেতা রাষ্ট্রপতির কাছে সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেবেন এবং নতুন মন্ত্রিসভা গঠনের আহ্বান জানাবেন। বিএনপি থেকে আমাদের জানানো হয়েছে যে ওনারা ওইখানে বসেই ওই শপথের পরপরই ওনাদের সংসদীয় দলের যে প্রধান তাকে নির্বাচিত করবেন, হয়তো 11:30-12টার দিকে। আর বিকাল 4টায় সাউথ প্লাজাতে শপথ অনুষ্ঠান হবে মন্ত্রিসভার। আর মন্ত্রিসভার সদস্যদের শপথ বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ ছিল। এবার রেওয়াজ ভাঙছে। সংসদের দক্ষিণ প্লাজাতেই শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এছাড়া আসার কথা রয়েছে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দ শর্মার। এর আগে অবশ্য ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্ভাবনা কম। প্রতিবেদনে জানানো হয়েছে, একই দিন মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় ঢাকায় আসতে পারছেন না ভারতীয় প্রধানমন্ত্রী। এদিকে সচিবালয়ে পরিবেশ ও তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান জানিয়েছেন, নতুন সরকারের শপথ অনুষ্ঠানে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়নি। 7 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গণভোটের রায় পুরোটাই মানতে হবে, খণ্ডিত অংশ বাস্তবায়ন দেখতে চায় না জামায়াত। দুপুরে কিশোরগঞ্জের করিমগঞ্জে সাংবাদিকদের এসব কথা জানান জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেন, সরকারি দল ইতিবাচক কার্যক্রম পরিচালনা করলে সহযোগিতা থাকবে, জনস্বার্থ বিঘ্নিত হলে জনগণের পক্ষে অবস্থান নেবে জামায়াত ইসলামী। এর আগে নির্বাচনী জনসভায় যাওয়ার সময় হৃদরোগে মারা যাওয়া শাহ আলম এবং কটিয়াদীতে জনসভা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত আব্দুস সালামের পরিবারের সঙ্গে দেখা করেছেন জামায়াত আমির। বলেন, যে কোনো প্রয়োজন ও সংকটে পরিবারটির পাশে থাকবে জামায়াত ইসলামী। এই সোসাইটি আগাগোড়া দুর্নীতিগ্রস্ত, দুর্নীতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা স্বাধীন বিচার বিভাগ চাই। সংস্কারের যে প্রস্তাবের উপরে গণভোট হয়েছে, এটা পুরাটাই মানতে হবে। এর কোনো খণ্ডিত অংশ আমরা বাস্তবায়ন দেখতে চাই। সরকারি দল বিরোধী দল হাতে হাত ধরে চলবে যদি
সঠিক পথে দেশ চলে, কিন্তু বেঠিক পথে চললে তো ওই চাকা ওখানে চালাবো না। কারচুপি করে 32 আসনে স্বল্প ভোটের ব্যবধানে জামায়াত জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে 11 দল। এর প্রতিবাদে সোমবার বিকেল 4:30টায় বায়তুল মোকাররমে প্রতিবাদ সমাবেশের ডাক দেওয়া হয়েছে। নির্বাচনে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি দাবি করলেও জোটের এমপিরা শপথ নেবেন এবং সংসদে গঠনমূলক বিরোধী দলের ভূমিকায় থাকবে বলে জানানো হয়েছে। এদিকে অভিযোগ নিয়ে প্রার্থীদের হাইকোর্টের শরণাপন্ন হতে বলেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় কোনো সহিংসতা না হলেও কিছু কিছু আসনে কারচুপির অভিযোগ করেছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। নির্বাচনে অনিয়মের অভিযোগ জানাতে রবিবার নির্বাচন ভবনে যান 11 দলের প্রতিনিধি দল। 4 নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিভিন্ন আসনে ভোট কারচুপির অভিযোগ করা হলেও তড়িঘড়ি করে গ্যাজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ভোট গ্রহণকালীন সময়ে ভোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি, সেখানে অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ভোটে কারচুপি ও সহিংসতার প্রতিবাদে সোমবার বিকালে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি পালনের কথাও জানান তিনি। শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করে আমরা আগামীকাল 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকে আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। এদিকে তড়িঘড়ি করে নয়, বরং যথাসময়ে ফলাফলের গ্যাজেট প্রকাশ করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। গেজেট প্রকাশের যে সময়কাল, এটি তো আমরা আরো আশাবাদী ছিলাম যে আরো আগে যদি দেয়া যেত ভালো হতো। তড়িঘড়ির তো কোনো প্রশ্নই আসে না, নিয়মের ভিতরে নিয়ম অনুযায়ী। প্রত্যাশার চেয়েও কমিশন ভালো নির্বাচন আয়োজনে সক্ষম হয়েছে বলেও দাবি করেন এই কমিশনার। নির্বাচনটা নিয়ে আমরা সন্তুষ্ট। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। যেমনটি জানিয়েছিলাম, নাহিদ ইসলামের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এই মুহূর্তে নাহিদ ইসলামের বাসায় প্রেস ব্রিফিং চলছে, আমরা সরাসরি যুক্ত হতে চাই ব্রিফিংয়ে। নির্বাচন পরবর্তী সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলামের বাসায় আজ এসেছিলেন। সৌজন্য সাক্ষাতে আজ জনাব তারেক রহমান এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম তারা একত্রে বসেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদিও নির্বাচনের ফলাফল নিয়ে কয়েকটি আসনে আমাদের প্রশ্ন রয়েছে, তথাপিও জনাব তারেক রহমান যে রাজনৈতিক সৌজন্যবোধের জায়গা থেকে জনাব নাহিদ ইসলামের সঙ্গে আজ সাক্ষাৎ এসেছিলেন, এই রাজনৈতিক সৌজন্যতা এবং তার জয়ী হয়ে আসাকে আমরা অভিনন্দন জানাই। আমরা নিজেদের মধ্যে মতভিন্নতা সত্ত্বেও কিভাবে রাজনৈতিক মতভিন্নতার বাইরে গিয়েও একত্রে দেশের জন্য কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলেছি। বাংলাদেশের সংস্কারের যে প্রশ্ন, সেই প্রশ্নকে কিভাবে সুরাহা করা যায় এবং বিচারের যে প্রশ্ন, সেই বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মধ্যে কথা বলেছি। আজকে জনাব তারেক রহমান এবং জনাব নাহিদ ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যকার আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্যমূলক সাক্ষাৎ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তনের আভাস আমাদেরকে দেয়। আমরা মনে প্রাণে চাই এই বাংলাদেশ রাষ্ট্রে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকবে, রাজনৈতিক কর্মসূচি আলাদা হবে, রাজনৈতিক বক্তব্য আলাদা হবে, কিন্তু দেশের প্রশ্নে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমরা একত্রিত থেকে একসাথে আমরা বাংলাদেশের প্রশ্নে আমরা সিদ্ধান্তগুলো গ্রহণ করতে পারবো। সে ধরনের একটা পরিবেশ বাংলাদেশে অটুট থাকবে, সেটাই আমাদের প্রত্যাশার জায়গা। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষিক্ষেত্র, শিক্ষা, শিল্প, বাণিজ্য এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলোতে আমরা কিভাবে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে পলিসি ডায়ালগের মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রটিকে সামনের দিকে অগ্রসর করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমাদের কথা হয়েছে। এবং নির্বাচন পরবর্তী যে সহিংসতাগুলো বিভিন্ন জায়গায় ঘটছে, সেই বিষয়গুলো নিয়েও আমরা জনাব তারেক রহমানকে জানিয়েছি এবং তাদের দলের তরফ থেকে সেই বিষয়গুলোতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। এছাড়াও 24-এর অভ্যুত্থানের সময়টাতে যারা জীবন দিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, সেই সব বীর শহীদান এবং
সেই সব আমাদের যারা বীর গাজীরা আছেন তাদের যথোপযুক্ত তাদের পুনর্বাসনের পরিবার এবং তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। 24-এর অভ্যুত্থানের বিষয়ে আমরা জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের কথা হয়েছে। এর বাইরে গিয়েও আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম ফুলের তোড়া দিয়ে জনাব তারেক রহমানকে, মির্জা ফখরুল ইসলাম আরবি সহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন। আমাদের যে প্রতীক শাপলা কলি, সেই শাপলা কলি প্রতীকের একটি প্রতিচ্ছবি, একটি কাঠামো তিনি জনাব তারেক রহমানকে উপহার হিসেবে দিয়েছেন এবং 24-এর অভ্যুত্থানের সময়টাতে একজন শহীদের হাতে লেখা চিঠি, সেই চিঠিও তিনি জনাব তারেক রহমানের কাছে উপহার হিসেবে হস্তান্তর করেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকের এই নির্বাচন পরবর্তী সৌজন্য যে সাক্ষাৎ, সেটা বাংলাদেশের রাজনৈতিক কালচারের জন্য একটা গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে, এটাই আমাদের প্রত্যাশা। এই সাক্ষাৎকারে সম্পর্কের বড় আপনাদের মাঝে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, এটা আগে থেকে 5ই আগস্টের ছিল, একসাথে ছিলেন আপনারা, ধীরে ধীরে এটা দূরে চলে গেছে। সম্পর্কের বড় 1.5 বছর আগে গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব নিয়ে আইন শৃঙ্খলা, অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার, এমন দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে পুলিশ। প্রেস সচিব আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের শাসন আমলে ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে কাজ করতে পেরেছে দেশের গণমাধ্যম। 24-এর রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। এরপর থেকে নির্বাচন নিয়ে দেশ জুড়ে চলে নানান আলোচনা, হবে কিনা তা নিয়েও চলে জল্পনা কল্পনা। তবে সবকিছু ছাপিয়ে দেশবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। এমন পরিস্থিতিতে রবিবার সকালে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে সভাপতিত্ব করেন ডক্টর ইউনূস। এ সময় নির্বাচন শান্তিপূর্ণ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। পরে বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে বিস্তারিত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের দায়িত্ব ও আইন শৃঙ্খলা, অর্থনীতি, পররাষ্ট্রনীতিতে সফল ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার। ফরেন রিজার্ভ যেটা, সেটা IMF এর হিসাবে 16-17-15 এই সমস্ত এত বিলিয়ন ডলার হয়ে গেছিল, আর আজকে সেটা দাঁড়িয়েছে 29, এবং এটা যদি আপনি আর একটা লেভেল নেন তাহলে এটাকে বলবে যে 34 বিলিয়ন ডলার। প্রেস সচিব আরও জানায়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পুলিশের উপর জনগণের আস্থা বেড়েছে। নির্বাচন নিয়ে দেশি বিদেশি পর্যবেক্ষকরাও ইতিবাচক কথা বলছেন। হোম অ্যাডভাইজারকে ধন্যবাদ দিয়েছেন হোম মিনিস্ট্রি, তারা চিফ অ্যাডভাইজার যে শব্দটা বলেছেন যে এটা একটা মহা সাফল্য। এই ইলেকশনটা অনেক দিক দিয়ে এটা খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। সদ্য সাবেক মন্ত্রী পরিষদের সচিব শেখ আব্দুর রশিদ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানান প্রেস সচিব। এই পুরো 18 মাসে একটা গুম হয়েছে। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। অনিয়ম, নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ তুলে উপাচার্য, উপ উপাচার্যের পদত্যাগের দাবিতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষক কর্মচারীদের একাংশ। দুপুরে উপ উপাচার্য ডক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে গেলে ফটকে তালা দেখতে পান। অনুসারীদের দিয়ে তালা ভেঙে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তিনি। এ সময় প্রতিবাদকারী শিক্ষক কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি বিরোধী স্লোগান দিয়ে ভিসি ও প্রভিসির পদত্যাগ দাবি করেন। এক পর্যায়ে শিক্ষক কর্মকর্তাদের মধ্যে হট্টগোল এবং হাতাহাতির ঘটনা ঘটে। বাংলা লোকসঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র বাউল সম্রাট শাহ আব্দুল করিম সুনামগঞ্জের এক অজ পাড়াগা থেকে উঠে এসে বাউল গানকে সহজ সরল ভাষায় পৌঁছে দিয়েছেন বিশ্বজুড়ে। দোতারা হাতে সারা জীবন লড়াই করেছেন দারিদ্র্যের সঙ্গে, কিন্তু রেখে গেছেন অমূল্য সব সুর ও বাংলা লোকসঙ্গীতের বিশাল ভাণ্ডার। গুণী এই মানুষের 110তম জন্মবার্ষিকী আজ। সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রাম নদী তীরের শান্ত এই গ্রামেই 1916 সালের 15 ফেব্রুয়ারি জন্ম নেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই গান আর সুরের প্রতি তার ছিল অদ্ভুত এক টান। দিনের পর দিন মাঠে গরু চড়ানো, নদীর ধারে দোতারা হাতে বসে তিনি যেন খুঁজে পেতেন জীবনের সুর।
শাহ আব্দুল করিম ছোটবেলায় সঙ্গীতের হাতে খড়ি নেন তার গুরু শাহ ইব্রাহিম মাস্তান বক্সের কাছে। প্রেম, মানবতা, সাম্য যা দেখতেন, যা অনুভব করতেন, তা দিয়েই কথার মালায় সুর বসিয়ে বাঁধতেন গান। ভাটি বাংলার মানুষের জীবনের সুখ, প্রেম, ভালোবাসার পাশাপাশি শাহ আব্দুল করিমের গান কথা বলেছে সকল অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমরা দেশের মজুর চাষি, স্বাধীনতা নাই। লোকসঙ্গীতের এক বিশাল ভান্ডার রেখে গেছেন বাউল সম্রাট শাহ আব্দুল করিম। এক জীবনে তিনি লিখেছেন প্রায় 5 শতাধিক গান। প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া এসব গান আজও সমান জনপ্রিয়। সহজ ভাষা, গভীর ভাবনা আর দোতারার টানে তৈরি এসব সুর বাংলা লোকসঙ্গীতকে চিনিয়েছেন নতুন ভাবে। খ্যাতির ঝলমলে আলো থেকে দূরে সাদামাটা ভাবে জীবন কাটিয়েছেন গুণী এই শিল্পী। তবু তার গান পৌঁছে গেছে দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বে। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি গেয়েছেন মানুষের জন্য। লোকসঙ্গীতে অনন্য অবদানে 2001 সালে 21 পদকে ভূষিত করা হয় গানের এই গুণীকে। 2009 সালের 12 সেপ্টেম্বর মৃত্যু নামের সত্যে ঠিকই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন শাহ আব্দুল করিম। তবে গানে সুরে অনন্তকাল শ্রোতার হৃদয়ে অমর হয়ে থাকবেন এই সুসাধক। জন্মদিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের স্মৃতির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। ফারাহ তাসনিম, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।